প্রেম প্রহরে তোমার দেখা পর্ব 6। নাহার, কি করছেনটা কি? আরে ছাড়ুন বলেও অয়নকে না সারাতে পেরে চুপ হয়ে গেল। ভাবল অয়ন নিজেই উঠে যাবে, কিন্তু অনেকক্ষণ পরেও সে উঠল না দেখে ধীরে ধীরে তাকে ডাকল। নাহার, এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? অয়ন নাহারের গলায় মুখ গুজে দিল। নাহার কেঁপে উঠল। তার হাতের পাশে থাকা অয়নের শার্টের বুকের অংশটা চেপে ধরল। অয়ন মুখ গোজা অবস্থায় বলল, লকেটটা খুলেছ কেন? আমি ওইটা আপনাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, তাই নেক্সট টাইম যেন সেটা তোমার গলায় দেখি। আপনি আমাকে এমন আদেশ দিচ্ছেন কেন? আপনি বললেই কি আমাকে পড়তে হবে নাকি লকেটটা? ইয়েস, আমি বললেই তোমাকে পড়তে হবে, অ্যান্ড মাই হ্যাভ রাইট টু অর্ডার ইউ। শুনুন, অধিকার দেখাতে আসবেন না। আগে আমাকে আমার প্রশ্নের উত্তর দিন, তারপর আমি আপনাকে নিয়ে ভেবে দেখব না হয় কি? গলা থেকে মুখ উঠিয়ে ভ্রু কুঁচকে তাকায় বলে, না হয় আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। বলেই ঢোক গিলল। নাহার তো এমনটা বলতে চায়নি, মুখ থেকে ফসকে বেরিয়ে গিয়েছে। অয়ন তাকে ছেড়ে খাট থেকে উঠে দাঁড়ালো। নাহারকে ছেড়ে দেওয়ায় সে খুশি হতে পারল না, আবার অয়নের ভাব দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখল। অয়ন গটগট পায়ে চলে গেল দরজা খুলে। নাহার মাথা উঁচু করে তাকায় সেদিকে একবার, তারপর দ্রুত গতিতে তার পিছু গেল। অয়ন যেন দরজাটা খুলে বেরিয়ে গেল। নাহার বুঝল না কি অয়নের পিছু যাওয়া উচিত নাকি। সে দরজার কাছে গিয়ে দীপ্তকে দেখল। ভাবে কিছু হয়েছে কি? নাহার দীপ্তর মুখে ভাবি ডাক শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। উনি যদি জানে তার কারণেই অয়ন রেগে গিয়ে চলে গিয়েছে, তখন কি ভাববে? না ভাইয়া, কিছুই হয়নি। হঠাৎ কি হলো কে জানে। দীপ্তর ফোনে তখন কল আসলো। সে কল রিসিভ করে বলল, হ্যাঁ ভাই, আসছি। ভাবি যাই, আল্লাহ হাফেজ। বলেই নাহারের উত্তরের অপেক্ষা করল না, চলে গেল। নাহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে চলে গেল। মানুষটা আশেপাশে থাকলে সব দুশ্চিন্তা উধাও হয়ে যায়, মনটা শান্তি হয়ে যায় নিমিষেই। আর একটু থাকলে কি এমন হতো? নিজের ভাবনায় নিজেই অবাক হলো নাহার। সে লোকটাকে নিয়ে অতিরিক্ত ভাবছে কি, নাকি সঠিকটাই ভাবছে? নাহার ঘরে গিয়ে ফোন নিয়ে অয়নের ফোনে কল দিল, কিন্তু মোবাইল বন্ধ বলছে। নিজে রাগ করে কিছু না বলে চলে গেল, এখন আবার মোবাইলও বন্ধ করে দিয়েছে। আমার উত্তরটা বললে কি আর আমি ডিভোর্সের কথা বলতাম? ডিভোর্সের কথাই তো বলেছি, দিয়ে তো দেইনি। আমি দিচ্ছি নাকি কলার? বলেই মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে আর হেলে দুলে বাসা থেকে বেরিয়ে ছাদের দিকে গেল। ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখল ছাদটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাদা আর নীল রঙের কম্বিনেশনে সাজানো হয়েছে। কত মেহমানও এসেছে, তার পরিবারের কেউই তাকে ডাকেনি। টিউলিটাও পর হয়ে গেল। হায়রে কপাল, কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। দরজার সামনে নাহারকে দেখে টিউলি এগিয়ে আসলো। একটা সুন্দর পিঙ্ক কালারের গাউন পরেছে, কি সুন্দর লাগছে তাকে। নাহারে সেদিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে ফিরল। টিউলি
কিরে, তুই এখন আইলি আর তৈরিও হোস নাই? নাহার, কেন? আমি কেন তৈরি হমু? তুই যা তো। এইখানে কেন আসছস? এই, আস্তে আস্তে কথা ক। সব মানুষ এইখানে চইলা আইব, আসুক আমার কি? টিউলি নাহারকে টেনে এক পাশে নিয়ে আসলো। এই তোরে না মেঝো চাচি জামা দিয়ে রেডি হইয়া আইতে কইল। কখন? চাচি তো একটু আগে কইল কালকে যে সুন্দর জামাটা আনলো ওইটা ফারিনাপার ঘরে রাইখা তোরে কই আসলো ছাদে আসার জন্য। কই আসে নাই তো। তাইলে মনে হয় আমি গোসল করতে গেছিলাম যে তখন আইছিল, আমি তো শুনি নাই। এখন চল। বলেই নাহারের হাত ধরে লিফটের কাছে গিয়ে লিফট অন করলো। লাগবো না, তুই জাগা, আমি ঘরে যাইগা। হুম, তুই চল, তৈরি হইয়া এখনই আসবি। বলতে বলতে নাহারকে নিয়ে লিফটে উঠল। বাসায় গিয়ে ভাড়িনীর ঘরে গেল। দেখলো ড্রবের উপর একটা প্যাকেট রাখা, যেটা কলি বেগম রেখে দিয়েছিল। ওইটার ভেতর একটা সোনালি রঙের গাউন। সেটা নিয়ে নাহার পরল আর একটু হালকা মেকআপ করে ছাদে চলে গেল। ছাদে যেতেই বাকিরা এগিয়ে এসে টুকটাক কথাবার্তা বলল। নাহার হাসি মুখেই সবার সাথে কথা বলল। তবে তার মনটা অয়নের জন্য আনচান করছে। বেটা রাগ করে চলে গেল আবার, এখন মোবাইলও বন্ধ করে রেখেছে। এসব ভাবতেই নাহারের কান্না আসছে। নাহার ছাদের এক পাশে চলে গেল, যেখানটা কেউ নেই সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিজের বাহুতে কারো স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকায়। সিয়াকে নিজের পাশে দেখে আবার সামনের দিকে ফিরে তাকিয়ে বলে, নাহার। সিয়াপা, তুমি এইখানে কি করতাছ? সিয়া, আমি এখানে যাই করি না কেন, তোকে কেন বলতে যাব? তুই এখানে কি করছিস সেটা বল। নাহার অবাক হয় সিয়ার কথার ধরন শুনে। সে কখনো তার সাথে এমনভাবে কথা বলেনি, এমনকি আজ পর্যন্ত কখনো রেগেও কথা বলেনি। আপা, আমার ভাল লাগছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলি নাকি ভাবছিলি নেক্সট কোন বড়লোক ছেলেকে স্বীকার করা যায়? নাহার অবাক হলো সিয়ার কথায়। এ কেমন কথা? আপা, কি বলছো এইসব? আমি কেন এমন কিছু ভাবতে যাব? একদম নাটক করার চেষ্টা করবি না। তুই কেমন তা আমার জানা হয়ে গেছে। ছি, আমার ভাবতেই ঘিন হচ্ছে। তোর মতো একটা রাস্তার মেয়েকে আমি আমার বোনের জায়গা দিয়েছিলাম। আপা, কিছু হয়েছে কি বলো আমায়, কিন্তু এমন ব্যবহার করার কারণ কি? আমি যদি কোনো ভুল করে থাকি বলে বলো আমায়। ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। তুই আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস। নাহার থম মেরে যায়। কী সব বলছে সিয়াপা? সে তার ভালোবাসাকে কেড়ে নিতে চাচ্ছে। আপা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি আমি এমন কেন করব বলো? তুই একদম চুপ। তুই অয়নের সাথে ফোনে কথা বলিস না, বল। কাল রাতে তোর ফোনে একটা নম্বর থেকে কল এসেছিল, অ্যান্ড ওই মানুষটা অয়ন ছিল। 5 ঘন্টা খানেক আগেও কি সে আসে নাই তোর কাছে? বল, আসে নাই নাকি? এসেছিল ও, আর তোর সাথে ঘরেও ছিল, তাই তো? এই মেয়ে, তোকে জাস্ট আমার ঘিন হচ্ছে। তুই জানতি না অয়নকে আমি লাইক করি? তোকে আমি বলিনি অয়নের ব্যাপারে? বলেছি, আমি সবটা বলেছি। বুঝেছি তুই ইচ্ছে করেই অয়নকে তোর জালে ফাঁসানোর
চেষ্টা করেছিস। বড়লোক ছেলে, বাড়ি গাড়ি সব আছে, তাই তোর লোভ হয়েছে, তাই না রে? 4 ইয়ার আমি ওর পেছনে ঘুরেছি। 4 ইয়ার, ইউ নো হোয়াট, হি রিজেক্ট মি। অ্যান্ড এখন তোর মনে হচ্ছে তোর মতো একটা গাইয়া মেয়ের সাথে অয়নের যায়? কখনোই যায় না, কখনোই না। তোকে পাওয়ার মতো যোগ্যতা তোর হয়নি, আগামীতেও হবে না, বুঝেছিস? জাস্ট ওয়েট। সবার আদরে নাহার কি গোল খাওয়াচ্ছে তাদের, সবটাই আমি তাদের জানাবো। নাহারের কিছু বলার থাকে না। সিয়ার কথাগুলো বাহ্যিক দিক থেকে যে কেউ বিশ্বাস করে নিবে, বিশ্বাস করতে বাধ্য। তার যে যোগ্যতা নেই ওই মানুষটার হওয়ার, ওই মানুষটা তার সাথে যে তার সম্পর্কে আছে সেটাও অনাকাঙ্ক্ষিতভাবে। সিয়াপা, তুমি ভুল বুঝছো। আমি কখনোই তোমার ভালোবাসা তোমার থেকে কেড়ে নিতে চাইনি, সবটা অনাকাঙ্ক্ষিত ছিল। আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, আমাকে ভুল বোঝো না তুমি। যেমনটা ভাবছো তেমন কিছুই না। সিয়া দাঁড়ালো না, নাহারের কথা শোনার প্রয়োজন বোধ করলো না, চলে গেল সেখান থেকে। নাহারের এখন নিজেকেই সব কিছুর জন্যই দায়ী মনে হচ্ছে। তার উচিত হয়নি লোকটার ধমকানোতে বিয়ে করা। আজ এই বিয়েটা না হলে এত শত ঝামেলাই হতো না, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। সকাল 10টা বাজে। শাহাউদ্দিন বাড়ির সকলে দিঘির ঘাট গ্রামে পৌঁছেছে। সকলে নিজ নিজ ঘরে চলে গেছে বিশ্রাম নিতে। শাহাউদ্দিনও চলে এসেছে। সবার সাথে ইদানিং তার শরীরটা বেশি খারাপ লাগছে, তাই কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে চলে এসেছেন। অয়নের সাথে নাহারের কাল রাতের পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। সে চেষ্টাও করেনি যোগাযোগ করার, কথা বলার ইচ্ছা থাকলেও ও নিজেকে দমিয়ে নিয়েছে। তার ভয় করছে ছিয়ার কথায়। সে কি আসলেই সবাইকে সত্যিটা জানিয়ে দিবে? নাহার ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে বসে আর ভাবতে থাকে কি করা যায়। উনি আমাকে একবার বলতেই পারতো কি উদ্দেশ্য তার আমাকে বিয়ে করার। আমার কাছে কোনো উত্তর নেই। বাবা মাকে বললে তারা নিশ্চয়ই ওনার সাথে কথা বলতে চাইবে। উনি কি এই সম্পর্ককে সমাজের কাছে প্রকাশ করতে চাইবে? তিনি আমাকে ভালোবাসলে কাল রাতে তো বলতে পারতো। অবশ্য তার ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা কি আমার হয়েছে? নাহার কাউকে বলতে পারছে না, আবার চুপ থাকতেও পারছে না। সিয়া যদি একবার ব্যাপারটা জানাজানি করে ফেলে তাহলে নিশ্চয়ই পুরো গ্রাম তার বিয়ের কথা জেনে যাবে। আগের সেই বদনামটা সত্যি বলে প্রমাণিত হয়ে যাবে। চেয়ারম্যান বাড়ির যারা তাকে এত স্নেহ করে তারা তাকে নিশ্চয়ই ঘৃণা করবে। আমার কি তাহলে তাকে তালাক দিয়ে দেওয়াটাই ঠিক হবে? এই বিয়ের কথা তো আর কেউ জানে না। তালাক দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, না কেউ জানবে না, কেউ বুঝবে। আমার কি আবার ওনার সাথে কথা বলা উচিত তালাকের ব্যাপার নিয়ে? কিন্তু কালকের মতো যদি রেগে যায়, রেগে গেলে যাক, আমার কি? বলেই পুকুর পাড় থেকে উঠে নিজের ঘরে গেল। ফোনটা ব্যাগেই ছিল, বের করা হয়নি আর। সেটা নিয়ে কল লাগালো। অয়নের নম্বরে রিং যাচ্ছে, তবে কেউ রিসিভ করলো না। কল কেটে গেল। আরও কয়েকবার দেওয়ার পরেও একইভাবে কল কেটে গেল। নাহার বিরক্ত বোধ করে ফোনটা রেখে দিল আর শুয়ে পড়ল বিছানায় ক্লান্ত শরীর নিয়ে। শুতেই চোখ দুটো লেগে আসে আর পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সন্ধ্যায় ঘুম ভাঙল নাহারের। মাগরিবের আজান শুনে বেশি ঘুমিয়ে ফেলেছে বোঝা যাচ্ছে। আসরের নামাজটাও মিস গেল।
তাই উঠে কলপাড়ে গিয়ে অজু বানিয়ে এসে নামাজ পড়ে নিল। এরপর পাকের ঘরে গিয়ে দেখল কলি বেগম পাউরুটি দিয়ে ডিম ভাজছে। দুইটা পাউরুটি নিয়ে রুমে চলে আসলো। খেতে খেতে ফোনটা হাতে নিল। দেখলো টিউলির কয়েকটা মেসেজ। কালকে কলেজে যেতে হবে। প্রথম দিন ক্লাস মিস হয়ে গিয়েছে ঢাকায় যাওয়ার কারণে। ফোনটা ঘাটাঘাটি করে তেমন ভালো লাগছে না, তাই রেখে প্লেটটা পাখির ঘরে রাখতে গেল। সিয়াও সেখানেই ছিল। নাহারকে দেখে চোখ গরম করে তাকিয়ে সেখান থেকে প্রস্থান করলো। শাহাউদ্দিন আর সিয়ামউদ্দিন বাইরে কোথাও গিয়েছে। নাহার সিয়ার এমন রাগী দৃষ্টি দেখে তার আর বাইরে থাকলো না, আবার নিজের ঘরে চলে এলো। তারপর বই নিয়ে পড়তে বসলো। রাত 9টা বাজে। দরজায় সুলতানা এসে ঠক ঠক করলো। নাহার উঠে গিয়ে দরজা খুলতেই, আপা তাড়াতাড়ি আয়, বাবা বসার ঘরে ডাকছে বলেই দৌড়ে চলে গেল। নাহারের ভ্রু কুঁচকে গেল। এমন তাড়াহুড়ো করে বাবা ডাকলো কেন? নিজের ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে বসার ঘরের দিকে গেল। বাড়ির সকলেই সেখানে উপস্থিত ছিল। সবার মুখে গাম্ভীর্য ভাব দেখা যাচ্ছে। সিয়ার দিকে চোখ গেল। সে তার দিকে তাকিয়েই তাচ্ছিল্য ভরা হাসছে। তাহলে কি সিয়া আপা নিজের ভুল ধারণাটা সবার কাছে প্রকাশ করে দিয়েছে? বাবা ডেকেছ, বসো। নাহারের পাশে থাকা একটা সোফায় বসে হাত গুটিয়ে নিল। শাহাউদ্দিন, বেশি ভাবিস না এই ব্যাপারে। আরও সিয়া হয়তো ভুল দেখেছে। ভাই, আমাকে ওর সাথে কথা বলতে দিন। সিয়ামউদ্দিন নিজের শান্ত ভাইয়ের গম্ভীরতা দেখে চুপ হয়ে গেল। অয়ন নামক ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? নাহার মৌন রইল। বাবাকে কিভাবে বলবে? তাদের মধ্যে অবৈধ নয়, বৈধ সম্পর্ক রয়েছে। বাবাকে কিভাবে মিথ্যা বলবে সে? নাহার, আমি কিছু জিজ্ঞেস করেছি, তোমাকে উত্তর দাও। বাবা ঢোক গিলল। আসলে তোমরা ভুল বুঝছ সিয়া। আমরা ভুল বুঝি নাকি সঠিক সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। মেসো চাচ্চু দেখো, বলেই নাহারের ফোনটা এগিয়ে দেয় তার কাছে। এখানে অয়নের নাম্বার আছে। তোমার মেয়েটাকে কতবার কল করেছে রাত বেরাতে, তাও আছে। আমাকে তোমরা বিশ্বাস করো। এই প্রুফ দেখে বিশ্বাস করার হলে করো। রাইহান, সিয়া বেশি করছিস না তুই, দে ফোনটা। ওর ফোন নিয়ে তুই কি করছিস? রায়হান, ওকে বকছো কেন? সিয়া দাও ফোনটা, বলেই ফোনটা নিয়ে দেখলো। তারপর আবার নাহারের দিকে তাকালো। বাবা বিশ্বাস করো তোমরা, কাল সন্ধ্যায় আমরা যখন ছাদে ছিলাম তখন তুমি ঘরে ছিলে। নাহার হ্যাঁ বোধক মাথা দোলালো। কাল সে ছেলেটা সেই ঘরে গিয়েছিল। শাহাউদ্দিনের কথা শুনে নাহার নিচু মাথা উপর করে তার দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে। তার বাবা যে তাকে বড্ড ভুল বুঝে। বাবা আমি যা বলেছি তার উত্তর দাও। ছেলেটা কি এসেছিল? কিন্তু বাবা। হঠাৎ নাহারের ডান গালে সজোরে কারো 5 আঙ্গুলের ছাপ বসলো। নাহার সোফায় পড়ে গেল। কলি বেগম রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আবার হাত তুলতে নেয় তখন আকলিমা বেগম তাকে থামায়। আপা কি করছো? ছাড়ো। না, আমি ছাড়বো না। এই মাইয়া আমার মান সম্মান সব শেষ কইরা দিল। এই মাইয়ারে আমি মাইরা ফেলমু। সরো আপা, আমারে ছাড়ো।
নাহার কান্না করতে লাগলো জোরে জোরে। রায়হান তার কাছে এসে তার হাত ধরে তাকে উঠালো। নার যা, ঘরে যা। নাহার গেল না। সে তার বাবার দিকে তাকালো, যিনি মাথা নিচু করে ঝোপায় নিশ্চুপ হয়ে বসে আছেন। সে তার কাছে দৌড়ে গিয়ে তার পা ধরে বসে পড়ল। বাবা, ও বাবা, বিশ্বাস করো আমায়, তুমি তো জানো আমাকে। আমি কি কোনো খারাপ কাজ করতে পারি বলো? বাবা, ওই লোকটা, আমার মধ্যে কোনো অবৈধ খারাপ সম্পর্ক নেই, সত্যি বলছি বাবা। শাহাবুদ্দিন তাকে সরিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। নাহার হাউমাউ করে কেঁদে উঠল। সে তার মায়ের পায়ের কাছে গেল। ও মা, তুমি তো বিশ্বাস করো আমারই এই সব সত্যি হলেও তোমরা যা ভাবছ তা সত্যি নয় মা, বিশ্বাস। কলি বেগম নাহারের চুলের মুঠি ধরে তাকে উঠালো আর আবার থাপ্পড় দিল ডান গালে। তার 5 আঙ্গুলের দাগ স্পষ্ট নাহারের গালে। নাহারের গালটা জ্বলে উঠল। তার ছোট তুলতুলে গালে এমন শক্ত হাতের থাপ্পড় সহ্য করতে পারল না, নিচে পড়ে যেতে চাইল। তবে কলি বেগম তার চুলের মুঠি ধরে রাখায় তাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হলো। আবার মারতে গেলে রায়হান আর আকলিমা বেগম তাকে ধরে ফেলে। সুলতানা একপাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে যদি আপাকে না ডাকতো তাহলে নিশ্চয় আপা কে মারতো না। এই মাইয়া, বাইর হ। এই ঘর তোর মতো মাইয়ার কোনো জায়গা নাই। তোরে পেটে লইয়া আমি কি পাপ করেছিলাম যে আজ আমার এমন দিন দেখতে হইতাছে রে? আল্লাহ, এই মাইয়া তোরে কিসের অভাব দিছিলাম, কিসের অভাব দিছিলাম আর আমাগেরে এই দিন দেখাইতেছোস? ছি ছি, তোর বাপের কথা তো ভাবতে। মানুষটা তোরে নিয়া কত স্বপ্ন দেখছে, আর তুই কিনা সব ভাঙ্গা দিলি। নাহারের মাথায় ঢুকলো মাকে কিছু বলার মতো শক্তিবোধ তার নেই। মায়ের কথা বলা প্রত্যেকটা বাক্য কাটার মতো এসে তার গায়ে ঢুকছে। কলি বেগম নিজের হাতের মুঠ আরো শক্ত করলেন। এই মাইয়া, বাইর হ, কইছি বাইর হ। তোর এই নোংরা শরীর নিয়া এই বাড়ির চৌকাঠেও আইবি না কই দিলাম। তুই এই বাড়ির আইলে আমি এই বাড়ি থেইকা চইলা যামু। বলেই নাহারের চুলের মুঠি ধরে টানতে টানতে সদর দরজা থেকে ধাক্কা মেরে বের করে দিল। যা, তোর যত বেটা আছে সবার কাছে যা, এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তুই আজ থেইকা আমার মাইয়া না, আমার মাইয়া 2টা। তোর মারে তুই শেষ কইরা দিছস। বলেই সদর দরজা বন্ধ করে দিল। রায়হান, আকলিমা, সিয়ামউদ্দিন আর সুলতানা কলি বেগমকে দরজা বন্ধ করতে না করে দিলে কলি বেগম রেগে যান আর বলেন, আমি যদি দেখি এই মাইয়ারে তোমরা কেউ এই ঘরের ভেতর আনছ, আমি তখনই এই বাড়ি ছাইরা চইলা যামু। বলেই গটগট পায়ে সুলতানাকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেলেন। সুলতানা আপা আপা বলে চিল্লায়ে চিল্লায়ে কান্না করতেছে, আর অন্যদের কারো সাহস হয়নি নাহারকে ঘরে আনার। তবে ছোট চাচারা সবাই বেরিয়ে এসেছে। তাদের ঘর থেকে দেখে তারা একটু নিশ্চিন্তে আছেন। নাহার মাটিতে এলোমেলোভাবে পড়ে আছে, নিঃশব্দে কাঁদছে। তার বিশ্বাস হচ্ছে না তার বাবা মা কিভাবে এমন পরিবর্তন হতে পারল। যে বাবা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, সে আজ এমন করে তাকে অবিশ্বাস করল। অয়ন নামক লোকটার প্রতি তার ঘৃণা তীব্রভাবে বেড়ে গেল। লোকটার জন্যই আজ তার এই পরিণতি। ছোট চাচি আর টিউলি নাহারের কাছে এগিয়ে আসে। নার, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? ছোট চাচি, তোদের বাড়ি থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুইনা বেরিয়ে আসলাম, আর দেখি
মেজো আপা তোরে ঘর থেকে বাহির কইরা দিল। কি হইছে নার, তুই কিছু করছস? তোর বাবা কোথায়? হেই তোরে বাঁচাইলো না কেন? তোর মা যখন তোরে মারছিল? টিউলি, আম্মা এত প্রশ্ন কইরো না তো, আগে ওরে ধইরা ঘরে নিয়া চলো। রাস্তায় কেউ দেইখা গেলে কেলেঙ্কারি হইয়া যাইব গা বলেই নাহারকে উঠাতে নিল, কিন্তু সে উঠল না। ঠায় বসে বসে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। সালাম, নাহার মা উইঠা চল ঘরে। এইখানে থাকলে গ্রামের মানুষ নানান কথা কইব। মেজো ভাই আর ভাবির লগে আমি না হয় কাল সকালে কথা কমু। চল মা চল। নাহারের পাশে গিয়ে তার হাত ধরল সালামউদ্দিন। নাহার ছোট চাচার পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বিশ্বাস করো চাচা, আমি নিরুপায় ছিলাম, কিন্তু আমার কারো লগে খারাপ সম্পর্ক নাই। সত্যি কইতাছে, আল্লাহর কসম করে কইতাছে চাচা, আমি কোনো খারাপ কাজ করি নাই। নাহারের কোনো কথা তাদের বোধগম্য না হলে কথার মানে কিছুটা হলেও ধরতে পেরেছে। সালামউদ্দিন তাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে আসলো। ছোট চাচি তাকে কলপাড়ে নিয়ে গিয়ে মুখ হাত ধুয়ে দিল। তারপর টিউলির ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। নাহার পাথরের মূর্তির মতো হয়ে আছে। ছোট চাচি, নার চিন্তা করিস না, কাল সকালে আমি আর তোর চাচা গিয়া তোর আব্বা আম্মার লগে কথা কমু। মাইয়াটারে এমন কইরা ঘর থেকে কেউ বাইর করে নাকি? যতই দোষ করুক, মাইয়াটারে তো পেটে ধরছস নাকি? ছোট চাচি হাত বুলিয়ে দেয় নাহারের মাথায়। নাহার ফুপিয়ে কেঁদে ওঠে। টিউলি, কান্দিস না নার, আমারও তো কান্দন আইতাছে। মেজো চাচি এমন নিষ্ঠুর কেমনে হইয়া গেল? ছোট চাচি নাহারের জন্য ভাত নিয়ে আসলো, কিন্তু সে একটুও মুখে নিল না। টিউলিও বলল খেয়ে নিতে, কিন্তু খেলো না। তাই অগত্যা তাদের হাল ছাড়তে হলো। নার, চুপচাপ ঘুমাবি, একদম কান্নাকাটি করবি না, বুঝছস? সব সব ঠিক হইয়া যাইব। আর তোর আব্বা আম্মা যদি তোকে না মানে, আমরা তো আছি, তুই আমাগো লগে থাকবি। এই টিউলি মাইয়াটারে দেইখা রাখিস। আমি আলো বন্ধ কইরা দিতাছি, তোর ঘুমাই পর। টিউলিও নাহারকে কিছু জিজ্ঞেস করলো না। এমনিতেই মেয়েটা দুশ্চিন্তায় আছে, তার উপর সে আর এই কথা বাড়াতে চাচ্ছে না। এর মধ্যে রায়হান লুকিয়ে এসেছিল নাহারের খোঁজ নেওয়ার জন্য, আবার তাড়াহুড়ো করে চলেও গিয়েছে। মেজো চাচি শান্ত হলেও খুব জেদি, তাই কখন কি করে ফেলে বলা যায় না। নাহারের রাতে আর ঘুম হলো না। চোখের পানি বিসর্জন দিতে দিতে রাত পার করলো সে। ভোরের দিকে একটু চোখ লেগে এসেছে তার। এখন ভোর 4টা বাজে। শাহাউদ্দিনের বাড়ির সামনে দুইটা বড় গাড়ি এসে থামে। প্রথমটা থেকে দুইটা যুবক, আর পরেরটা থেকে অনেকগুলো কালো পোশাক পরিধানকারী লোক বা বডিগার্ড বলা যায়। প্রথম যুবকটি শাহাউদ্দিনের বাড়ির সদর দরজা এসে খুব জোরে জোরে বাড়ি দিতে লাগলো। পাশের যুবকটিকে তাকে না করলো এমন করতে, কিন্তু প্রথম যুবকটি শুনল না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা বাড়ি দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। নিজের রাগকে দাঁতে চেপে নিয়ন্ত্রণ করছে সে। তখন সদর দরজা খুললেন কলি বেগম। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলেন, কিন্তু কারো অতিরিক্ত দরজা ধাক্কানোতে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন। তার পিছু পিছু শাহাউদ্দিন, সিয়ামউদ্দিন ও আকলিমা বেগম বেরিয়ে এলেন। তাদের দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে এসেছেন। দীপ্ত, আসসালামু আলাইকুম আন্টি। কলি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনারা কারা?
আর এত ভোরে এভাবে দরজায় ধাক্কাধাক্কি করছেন কেন? দীপ্ত ঢোক গিলল। পাশে থাকা রাগের দিক বেদিক হারানো অয়নের দিকে তাকালো। সে উল্টো পাশ ফিরে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, যেন যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। আসলে আন্টি, ক্ষমা করবেন। শাহাবুদ্দিন এগিয়ে আসলেন। অয়নকে একপাশে থেকে দেখে তার চিনতে ভুল হয়নি। তিনি তাদের দুজনকে বসার ঘরে নিয়ে আসলেন। এইভাবে বাহিরে দাঁড়িয়ে রাখলে গ্রামের মানুষ দেখে নানা ধরনের বটু উক্তি করা শুরু করে দিবে। কলি বেগম তার দিকে রাগে দৃষ্টিতে তাকালে তিনি চোখ দিয়ে আশ্বাস দেন। অয়ন এখন পর্যন্ত কোনো কথা বলেনি, তার চোখে মুখে গাম্ভীর্য স্পষ্ট। শাহাবুদ্দিন তাদের বসতে দিয়ে নিজেও বসলেন। রায়হান, সিয়া দুজনেই এতক্ষণে বেরিয়ে এসেছেন। তারা দুজনেই অবাক হলো অয়নকে এখানে দেখে। রায়হান এমন গাম্ভীর্যপূর্ণ পরিবেশ দেখে কিছু বলল না, একপাশে দাঁড়িয়ে রইল। কলি, তোমরা এখানে কেন এসেছো? আশা করি এত ভোরে কোনো ভদ্র মানুষ কারো বাড়িতে এসে এমন করেন না। আহা কলি, তুমি যাও এখান থেকে, আমি কথা বলছি তো। নাহার কোথায়? তাকে ডাকুন, আমাদের বের হতে হবে। এতক্ষণে অয়নের এমন শান্ত আর যাওয়ার কথা শুনে সকলেই অবাক হয়ে তাকালো তার দিকে। মানে, কি বলতে চাইছো তুমি? অয়ন এবার সরাসরি তাকালো শাহাবুদ্দিনের দিকে। তিনি গলা খাকারি দিলেন। আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, অ্যান্ড মাই হোপ আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কী সব বলছো তুমি? নাহারকে তুমি বউ বলছো কেন? মনে রাখবে, চাইলেই কোনো অবৈধ সম্পর্কে বৈধ বলে চালিয়ে নেওয়া যায় না। অয়নের রাগ হলো। সে এমনিতেই তার শাশুড়ির কালকে নাহারের প্রতি খারাপ ব্যবহারের জন্য রেগে আছে, তার উপর এমন কথা। তারপরেও শ্বশুর বাড়িতে এসে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না সে। সে শুধু তার বউকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। দীপ্ত, জি ভাই, দেখাচ্ছি বলে নিজের পকেট থেকে একটা কাগজ বের করে শাহাবুদ্দিনের দিকে বাড়িয়ে দিল। শাহাবুদ্দিন সেই কাগজ হাতে নিতেই চমকে উঠলেন। বাকিরাও তার দিকে এগিয়ে এসে কাগজটা দেখতে লাগলো। অয়নার নাহারের কাবিননামার কাগজ সেটা। সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তোমাদের বিয়ে হয়ে গেছে। ইয়েস, আইন ও ইসলাম 2 অনুসারেই আমরা হাজব্যান্ড ওয়াইফ। আশা করি কোনো অবৈধ সম্পর্ক সৃষ্টি করার আগে সেটা যাচাই করে নেবেন। কলি, তুমি মিথ্যা বলছো তাই না? দেখো, বিয়ে শাদী এসব খেলা নয়, বানোয়াট গল্প সাজাবে না। অয়ন, ওয়েট বলেই নিজের ফোন বের করে একটা রেকর্ডিং চালু করলো। শুনুন এইবার। সে রেকর্ডিংয়ে তাদের বিয়ে পড়ানোর সময়টা রেকর্ড করা রাখা হয়েছিল। কলি বেগমের তার শাহাবুদ্দিন অনেক বড় একটা শক খেলেন। তাদের থেকে এত বড় একটা কথা লুকালো তাদের মেয়ে। নাহারের চোখ লেগে এসেছিল কিছুক্ষণের জন্য, কিন্তু চাচির দরজা ধাক্কানোতে ঘুমটা উড়ে যায়। সে দ্রুত বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। ছোট চাচি, চল নার, তোদের বাড়ি চল, দেখবি চল বলেই তাকে টানতে টানতে উঠানে নিয়ে আসলো। কি হয়েছে চাচি? মা বাবা কি আমায় ডাকছে? না নার, রায়হান আইছিল কইল চেয়ারম্যান ভাইয়ের ভাগিনা আইছে, তোরে ডাকতাছে। আচ্ছা, কলপাড়ে যা, গিয়া মুখটা ধুয়ে আস বলেই তাকে কলপাড়ে নিয়ে গেল। নাহারের মস্তিষ্ক বলছে অয়ন এসেছে, কিন্তু কেন তাকে আবার তার পরিবারের কাছে খারাপ দাবি করতে?
আজ তো পুরো গ্রাম জেনে যাবে কালকের শিয়ার বানানো সব কথা। ছোট চাচি তাকে মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছে দিল আর নাহারকে নিয়ে তাদের বাড়ির দিকে হাঁটা দিল। নাহার দেখল তাদের বাড়ির সামনে 4টা গাড়ি, তবে এইখানে অয়নের কোনো কালো গাড়িটা তো নেই। তাহলে কি উনি আসেননি? নাহার জানে না সামনে কি হতে চলেছে। বুকের মধ্যে ভয়ে টিপটিপ করছে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখলো অনেকগুলো বডিগার্ড দাঁড়িয়ে আছে একটা লাইন হয়ে। সেদিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। বসার ঘরের দরজা দিয়ে ঢুকতেই সবাই তার দিকে তাকালো। নাহার অবাক হলো চৌধুরী বাড়ির সকলকে বসার ঘরে দেখে। তারা কিছুক্ষণ আগেই এসেছেন এখানে। রেহানা বেগম এগিয়ে আসলেন, জড়িয়ে ধরলেন নাহারকে। নাহার এমন আদরে বাহুডোর পেয়ে ডুকরে কেঁদে উঠল। নাহার, কান্না করছো কেন? আহামে শ্বশুর বাড়ি যাওয়ার সময় না কান্না করবে? এখন কান্না করলে চোখের পানি শুকিয়ে যাবে যে। নাহারের চোখের পানি মুছে দিয়ে তাকে ধরে একটা সোফায় বসালো। তারপর তার পাশেই বসলো। নাহার মাথা নিচু করে বসে আছে। তার সাহস নেই নিজের পরিবারের সাথে চোখাচোখি করার। এখন অয়নের আওয়াজ শোনা গেল। নাহার চোখ তুলে তাকালো না। এই মানুষটার প্রতি তার ভালো লাগার শুরুটা কালোই দামাচাপা হয়ে গেছে। মানুষটার জন্য আজ এমন বিব্রতকর পরিস্থিতিতে সে। বাবা, আপনার সাথে আর মার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শাহাউদ্দিন আর কলি বেগম ভেবাচেকা খেয়ে গেলেন অয়নের এমন ডাক শুনে। তারপর নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালেন। অয়নকে নিজের ঘরে নিয়ে গেলেন সাথে কলি বেগম। নাহার জানে না সে ঘরে কি হলো। বড় চাচি রায়হানকে বাজারে পাঠিয়েছেন সবার জন্য সকালের নাস্তা নিয়ে আসার জন্য। এত মানুষের নাস্তা এই মুহূর্তে বানানো সম্ভব হবে না। তারা যাওয়ার পর অয়নের বাবা নেওয়াজ আহমেদ চৌধুরী তার সাথে দেখা করলো। নেওয়াজ, নাহার, চিন্তা করো না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা যে তোমাকে ভালোবাসে। আর যাই হোক, এত সহজে তোমাকে ছাড়ার পাত্র নয় সে। বলেই প্রাণ খোলা হাসলেন। নাহারের ভেতরটা কেঁপে উঠল। অয়ন তাকে ভালোবাসে। কথাটা কতটা সত্যি। অয়ন যদি তাকে ভালোবাসেই থাকে তবে কেন তা স্বীকার করল না? কেন তাকে বিয়ের করার কারণ বলল না? প্রায় আধ ঘন্টা বাদে অয়নরা বেরিয়ে এলো ঘর থেকে। নাহার তাকালো সেদিকে। শাহাউদ্দিনের মুখে কোনো পরিবর্তন নেই, ঠিক আগের মতোই গাম্ভীর্যপূর্ণ। কলি বেগম এদিকে আসেননি। ঘরে থেকে বেরিয়ে অয়ন এসে নাহারের সামনে দাঁড়ালো। নাহার তা বুঝেও মাথা নিচু করে রাখলো। নাহার, তোমার ঘরে চলো। নাহার অবাক হয়ে তাকালো, অগোছালো অয়নের দিকে। তারপর আশেপাশে সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। সবার সামনে এমন করে লোকটা তাকে হেনস্থা করার চেষ্টা করছে। নাহার, যাও, অয়নকে ঘরে নিয়ে যাও। নাহার অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। হঠাৎ এমন কি হলো যে তার বাবা তাকে অয়নকে নিয়ে ঘরে যেতে বলছে? অয়ন তাদের কি এমন বলেছে? নাহার বাবার দিকে একবার তাকিয়ে কিছু না বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। অয়নও তার পিছু পিছু গেল। নাহার ঘরে গিয়ে এক পাশে দাঁড়ালো। কেন এসেছেন এখানে? তোমার কি মনে হয় আমি এখানে তোমার চেহারা দেখার জন্য এসেছি? তেরা কথা বলছেন কেন? কেন এসেছেন সেটা বলুন। আপনার জন্য এমনিতেও আমার জীবনের সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। আর কত ঝামেলায় ফেলতে চাচ্ছেন আমায়? আমি তোমাকে নিয়ে এসেছি, তবে
অয়ন নাহারের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো, সরাসরি নাহারের দিকে তাকালো। আই অ্যাম সরি নাহার, আমি জানতাম না তোমাকে এমনভাবে পরিস্থিতিতে পড়তে হবে। নাহার এক পা পিছিয়ে দাঁড়ালো। রাগ হলো তার, ক্ষমা চাইলেই কি আর সব রাগের মতো হয়ে যাবে? আপনার কি মনে হয় আপনি ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে? আমার মা বাবা, পরিবার আমাকে আগের মতো বিশ্বাস করে নিবে। আমার পরিবার আমার সাথে চাইলেই আগের মতো ব্যবহার করতে পারবে। আমার দিকে অবৈধ তকমা যেটা লেগেছে সেটা সরে যাবে। আই অ্যাম রিয়েলি সরি নাহার, বাট ইটস ট্রু, আই লাভ ইউ। নাহারের সর্বাঙ্গ কেঁপে উঠল। এক একটা কথা তার কর্ণে এসে ধাক্কা খাচ্ছে বারবার। সে চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিল। আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নিব, তা ভাবলেন কি করে? আমাকে মিথ্যা বলে দুর্বল করার চেষ্টা করবেন না। আমার আত্মসম্মান বোধ বলতেও কিছু আছে। অয়ন দাঁড়ালো, নাহারকে তার দিকে ফেরালো। তুমি কি চাও? নাহার বুঝলো না, তাই ভ্রু কুঁচকে তাকালো। তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও? নাহারের বুক কেঁপে উঠল। হ্যাঁ, সে ভেবেছিল ডিভোর্সের কথা, কিন্তু সেটা শুধুমাত্র রাগের বশে। অয়নকে সে না ভালোবাসলেও তাকে সে একবারের জন্যেও হলেও স্বামী হিসেবে মেনে নিয়েছে। তার রাগ এখনো যায়নি, কিন্তু এত রাগ ঘৃণার মাঝেও সে ভাবেনি লোকটা তাকে ছেড়ে যাওয়ার কথা। আর সেই লোক যে মাত্র তাকে ভালোবাসার কথা বলল, সে তার কাছ থেকে ডিভোর্সের কথা জানতে চাইছে। নাহারানয়ের চোখের দিকে তাকায় আর গলা কাঁপছে, কথা বলার মতো শক্তিটুকু পাচ্ছে না। আপনার কি মনে হয় তুমি যদি আমার সাথে কোনো সম্পর্কে রাখতে না চাও, আমি এখনই আমার ফ্যামিলিকে নিয়ে চলে যাব। অ্যান্ড তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে এখনই আমার সাথে চলে যাবে। উইট আউট এনি কোয়েশ্চেন্স বলেই নাহারকে ছেড়ে দিয়ে বিছানায় বসলো। আপনি আমাকে ছেড়ে দেওয়ার জন্যই যদি বিয়ে করে থাকেন, তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাবেন। আর যদি আমাকে সারা জীবনের আপনার কাছে রাখার জন্য বিয়ে করে থাকেন, তাহলে চুপচাপ এখানেই বসে থাকুন। বলেই গম্ভীরতা নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল। অয়ন ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। কি বোঝাইতে চাইছে তার বউ? তুমি যদি এখন হ্যাঁও বলতে, তাহলে তোমাকে আমি এখান থেকে টেনে টেনে নিয়ে যেতাম, কিন্তু রেখে যেতাম না। বলেই হাসলো অয়ন আর বিছানায় গা এলিয়ে দিল। ফ্ল্যাশব্যাক। অয়ন নাহারের খবরাখবর জানার জন্য একটা বডিগার্ডকে তার পিছু লাগিয়ে দিয়েছিল অনেক আগেই। সেই তাকে নাহারের মিনিটে মিনিটের খবর জানাতো। কাল রাতেও লোকটা নাহারের কথা অয়নকে জানায়। অয়ন অফিসে ছিল তখন। সাথে সাথে বেরিয়ে পড়ে সে দিঘির ঘাট গ্রামের উদ্দেশ্যে। দীপ্ত পরিস্থিতি বিগতিক দেখে নেওয়াজ চৌধুরীকে জানায়, আর উনিও এই সুযোগেই ছিলেন। ছেলের শ্বশুরবাড়ি গিয়ে তাদের সাথে দেখা করে ছেলের বউ নিয়ে আসার, তাই পুরো পরিবারকে নিয়ে তখনই রওনা দেয় তারা। নাহারের ব্যাপারে অয়ন থেকেই জেনেছে তাদের বিয়ের পর। অয়ন আর দীপ্তই জানে অয়ন ছাড়া গাড়িতে কিভাবে ছটফটিয়েছিল নাহারের অবস্থা শোনার পর। নাহারকে সরাসরি দেখার পর তার অস্থিরতা কমেছে, না হলে সে তাকে কখন কি করে ফেলতো নিজেই জানে না। বর্তমান নাহার ঘর থেকে বেরিয়ে দেখে সবাই মিলে নাস্তা করছেন বডিগার্ডদের বাইরে।
ছাউনির মধ্যে নাস্তা দেওয়া হয়েছে। কলি বেগমকে দেখে মোটেও মনে হচ্ছে না যে কাল রাত থেকে তিনি আগুনের গোলার মতো জ্বলছিলেন প্রতি মুহূর্তে। সবাইকে দেখলেও সিয়াকে দেখল না সে। সুলতানা তাকে দেখে দৌড়ে তার কাছে আসে। আপা, পাখির ঘরে চলো, তোমারে চাচি ডাকতাছে। নাহার কিছু না বলে চুপচাপ পাখির ঘরে চলে যায়। নার বাকি সবাই এইখানে নাস্তা করে নিয়েছে, নে এটা জামাইকে ঘরে দিয়ে আস। আর কিছু লাগবে নাকি? নাহার অবাক হলো, এমন স্বাভাবিকভাবেই কিভাবে কথা বলছে এরা, যেন সবটাই স্বাভাবিক। কিছুক্ষণ আগেও তো তারা এই সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা বলছিল, আর এখন? নাহার মাথা দুলিয়ে ট্রেটা নিয়ে ঘরের দিকে চলে গেল। দরজাটা হালকা খুলে দেখলো অয়ন কি করছে। চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তোবা ঘুমাচ্ছে। নাহার আস্তে করে ভেতরে গেল। ট্রেটা বিছানার পাশে টেবিলের উপর রেখে অয়নের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ঘুমাচ্ছে কিনা। শুনছেন? চাচি নাস্তা পাঠিয়েছে, উঠুন খেয়ে নিন। অয়নের সারা শব্দ পাওয়া গেল না। নাহার এবার বিছানার কাছে গিয়ে অয়নের চোখের উপর হাত দিয়ে নড়াচড়া করে দেখল সত্যি ঘুমাচ্ছে নাকি না। তখন তার হাতে টান পড়ল আর সে অয়নের বুকের উপর ধুবড়ে পড়ে গেল। বুঝতে সময় লাগলো কি হচ্ছে তার সাথে। বোঝার সাথে সাথে অয়নের বুক থেকে উঠতে চায়, কিন্তু নিজের কোমরে অনয়ের হাতের স্পর্শ পেয়ে থেমে যায়। অয়ন নাহারের কোমর ধরে তাকে আটকায়। নাহার চোখ তুলে অয়নের দিকে তাকায়। সে তার দিকেই তাকিয়ে আছে আর মুখে লেগে আছে ঠোঁট কামড়ানো সেই হাসি। আপনি ঘুমের ভান ধরে শুয়েছিলেন তাই না? সরুন বলছি। আমি কিভাবে সরব? তুমি তো আমার উপরে শুয়ে আছো আর আমাকেই সরতে বলছো। ইটস নট ফেয়ার বউ। নাহারের হাসি পেল। লোকটা এমন কেন বোঝে না সে। হঠাৎ হঠাৎ গিরগিটির মতো নিজের রং পরিবর্তন করে ফেলে। আপনি তো আমাকে ধরে রেখেছেন, তাহলে আমি সরব কিভাবে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম বলেই নাহারের কোমরটা ছেড়ে দেয়, কিন্তু নিজের পা দিয়ে নাহারের পা জোড়াকে সাপের মতো পেঁচিয়ে নেয়। নাহার উঠতে গিয়ে আটকে পড়ে আবার অয়নের বুকে। কই ছেড়েছেন আপনি? আমি কিন্তু আবার চিৎকার করব, তখন বাড়ির সবাই এখানে চলে আসবে। আর আগে আমাকে ছেড়ে দিন। চিৎকার করবে, করো, আমি না করেছি। আমি যদি চিৎকার করি আপনার মান সম্মানের সাথে আমারটাও ফ্রি ফ্রি চলে যাবে যে। না হলে তো এতক্ষণে ডাকি দিতাম। কি হলো, দাও চিৎকার, ছাড়ুন বলছি। তানিশা, চাচ্ছ তুমি নতুন মনের সাথে কি করছো? হঠাৎ তানিশার আওয়াজ শুনেই দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অনয়ের পা আগলা হতেই নাহার ধরপড়িয়ে উঠে পড়ে, তারপর অয়নও উঠে বসে। আমরা তো খেলছিলাম। তানিশা, আসো এদিকে আসো। তানিশা দৌড়ে তার চাচ্চুর কাছে চলে গেল। নাহার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাদের দেখছে। তানিশা, তোমরা কি খেলছিলে? আমিও খেলবো। নাহার তাড়াতাড়ি তানিশার কাছে এসে তাকে অনয়ের কাছ থেকে নেয় আর অয়নের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ভাবো তোমার চাচ্চু মিথ্যে বলছে, আমরা কোনো খেলা খেলছিলাম না। তাহলে তোমরা কি করছিলে? নতুন মুনি। আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম তোমার চাচ্চুর ওপর, বুঝেছো? হুম, বুঝেছি। তুমি ব্যথা পেয়েছো নতুন মুনি। না বাবু, আমি একদম ঠিক আছি। শুনুন, মুখ হাত ধুবেন না নাকি? চলুন বলেই তানিশাকে নিয়ে
বেরিয়ে পড়ে ঘর থেকে। অয়নও পিছু পিছু যায়। নাহার ঘরের ওয়াশরুম থেকে ফ্রেশ হতে বলে। অয়নকে পাঠিয়ে একটা গামছা নিয়ে ফিরে আসে। দেখে অয়ন দাঁড়িয়ে আছে, তার হাতে গামছাটা দেয়। বাকি সবাই নাস্তা খেয়ে নিয়েছে, আপনি ঘরে গিয়ে নাস্তা করে নিন। তানিশা এদিকে এসো বলেই তাকে নিজের কোলে নিয়ে ঘরের দিকে হাঁটা দেয় আর যেতে যেতে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, চলো। নাহারও তাই ঘরের দিকে যায়। আর এই দৃশ্য দরজার আড়ালে থাকা সিয়া দেখে রাগে ফুঁসতে থাকে। সিয়া, আই জাস্ট কান্ট বিলিভ ইট, কীভাবে অয়ন নাহারের মতো একটা সাধারণ মেয়েকে বিয়ে করতে পারে। আমার উচিতই হয়নি ঘটনাগুলো সবাইকে জানানো। শিট। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছেন নাহার আর অনয়ের বিয়েটা আবার হবে এবং এই শুক্রবারে ঘরোয়াভাবে নাহারকে উঠিয়ে দিবে। যেহেতু বিয়েটা আগেই হয়ে গেছে, তাই এখন শুধু কিছু আত্মীয় স্বজন আসবে। নেওয়াজ বলেছেন কিছুদিন পর ঢাকায় তিনি বড় করে তাদের রিসেপশনের অনুষ্ঠান করবেন। কয়েকদিন বাদে তাকে দেশের বাইরে যেতে হবে অফিসের কিছু কাজের জন্য, তাই আপাতত ঘরোয়াভাবে সবটা করতে চাইছেন। শাহাউদ্দিনেরও অমত নেই। এমনিতেই মাত্র কিছুদিন হলো বড় মেয়ের বিয়ে দিয়েছে, আবার এই মুহূর্তে মেঝো মেয়ের বিয়েটাও এত বড় করে অনুষ্ঠান করে দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তারপরেও তিনি নেওয়াজকে বলেছেন, কিন্তু নেওয়াজ রাজি হননি। এদিকে টিউলি নাহারকে এসব কথা জানাচ্ছে, কারণ সে তখন সেখানে উপস্থিত ছিল না। চৌধুরী পরিবারের সবাই অনেক আগেই চলে গেছেন ঢাকার উদ্দেশ্যে। তাদের দুপুরের খাবার খেয়ে যেতে বলেছেন, কিন্তু তারা না করে দিয়েছে। হঠাৎ কোনো পরিকল্পনা ছাড়া এখানে এসেছেন, তার উপর সব কাজ টাজ ফেলে এসেছেন। নাহার নিজের ঘরেই বসে বসে টিউলিকে সব জানাচ্ছিল সে কি হয়েছে। টিউলি অবাকের মতো অবাক হতেই আছে। তার প্রাণপ্রিয় বান্ধবী বোন তার থেকে এত বড় কথা লুকালো। টিউলি, বোঝার চেষ্টা কর, পরিস্থিতি এমন ছিল যে আমি কাউকেই বলতে পারিনি। এখন তো তুই চলেই যাবি কয়েকদিন পর, রাগ করে লাভ আছে। নাহারও এবার খারাপ লাগে। বিয়েটা নিয়ে এখন কোনো ঝামেলা নেই, কিন্তু সে তো এখন চায়নি সংসার করতে। সে তো আরও পড়াশোনা করে নিজের বাবা মার পাশে দাঁড়ানোর ইচ্ছে ছিল। টিউলি, আমার সাথে এভাবে কথা বলিস না, আমার যে খারাপ লাগে। টিউলি নাহারকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। তাদের পথ চলা যে এক ছিল, এখন যে এই দুটি মানবীর জীবন দুই দিকে দুই পথে হবে, তা কি এত সহজে মানা যায়? কলি, এই কিরে তোরা কাঁদছিস কেন, কি হয়েছে? বেগম ঘরে ঢুকতে বললেন। টিউলি আর নাহার সেদিকে তাকিয়ে একে অপরের ছেড়ে দেয়। ও মেছো চাচি, নারকে যাইতে দিও না, আমি কেমনে থাকমু কও, আমার তো আর কোনো বান্ধবীও নাই। নাহার ভয় পাচ্ছিল তার মা তাকে আবার বকলে, কারণ চৌধুরী বাড়ির সবাই যাওয়ার পর থেকে তার মা কিংবা বাবা কারোর সাথে কথা হয়নি। তাই তো সে নিজের ঘরে বসেই ছিল, বাহিরে বেরোয়নি। এখনই টিউলি আবার এই বিয়ের কথাই বলতেছে। টিউলি, মেয়েদের পরের বাড়ি যাইতে হয়, নারেও যাইতে হইব, কয়েকদিন পর তোরেও তো যাইতে হইব, তাই না? আমাদের একসাথে শ্বশুর বাড়ি পাঠাইলেই তো পারো, তাইলে কারো কষ্ট হইব না। কলি বেগম হাসলেন। মেয়েটা বড্ড নিষ্পাপ, কেমন করে একসাথে শ্বশুর বাড়ি যাওয়ার বায়না ধরছে, যেন একটা খেলনা
চাইছে। এমন হয় না যে তাদের কি আর এক বাড়িতে বিয়ে দেওয়া যাবে নাকি যে একসাথে যাবে? তা তো যাবে না। তাহলে শোন মেয়ে, নার কি একেবারের জন্য চলে যাচ্ছে নাকি? আসবে তো। তুইও বাড়ি যাবি ওর সাথে দেখা করতে, বুঝেছিস? প্রথম প্রথম কষ্ট হবে, পরে দেখবি একেবারে ঠিক হয়ে গিয়েছে, বুঝেছিস? চাচি। আচ্ছা তুই যা, আমি নারের সাথে কথা বলি। টিউলি একবার নাহারের দিকে তাকিয়ে চলে গেল বাহিরে। নাহার এতক্ষণ চুপচাপ তার শান্ত হয়ে থাকা মায়ের কথা শুনছিল। হঠাৎ টিউলিকে যেতে বলায় সে ভয় পেল। কাল রাতের মতো কি আবার মারবে এই বিয়ের কথা শোনায়? সে নিজেকে গুটিয়ে নিল। কলি বেগম তার পাশে এসে বসল। কিছুক্ষণ চুপ থাকলেন। নাহার মাথা নিচু করে বসে আছে। কেন জানি তার পুরনো মাকে আজ নতুনভাবে ভয় পাচ্ছে সে। এর কারণ কি? কাল রাতের ঘটনা। নার। রাগ করেছিস মায়ের উপর? কলি বেগম নাহারকে নিজের কাছে টেনে নেয়, তার মাথায় আদর করে হাত বুলিয়ে দেয়। রাগ করিস না মায়ের উপর, মা তোকে ভুল বুঝেছি, ক্ষমা করে দিস। নাহার চকিতে তাকায় তার মায়ের দিকে, আর সাথে সাথেই বলে, না মা, তুমি ক্ষমা চাইছো কেন? দোষ তো আমার, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার উচিত ছিল তোমাদের এই বিয়ের কথা আগেই জানানো। তোমরা তো তোমাদের দিক থেকে ঠিক কোনো মা বাবাই চাইবে না তার মেয়ের এমন অধঃপতন হোক। আমাকে ক্ষমা করে দাও। কলি বেগম প্রশান্তিময় হাসলেন। তার মেয়েটা যে তাকে ভুল বোঝেনি, তাকে বিশ্বাস না করায় এই অনেক। ক্ষমা চাইতে হবে না তোর, বাবা মা তো রেগে আছে তাই না? না, মা বাবা রেগে নেই। নাহার তাকালো দরজার দিকে। শাহাউদ্দিন এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে মা মেয়েকে দেখছিল। তিনি এগিয়ে আসলেন মেয়ের দিকে। সত্যি বাবা। না সত্যি, এমন মেয়ে জামাই পেয়ে আমি ধন্য। নাহার প্রতি উত্তরে কি বলবে বুঝল না। অয়ন মা বাবার মন এত তাড়াতাড়ি জয় করে ফেলল কেমনে? আসলেই ছেলেটা বড্ড ভালো। এমন ছেলে আমরা হাজার খুঁজেও আমাদের মেয়ের জন্য পেতাম না। আমার মেয়েটা ভালো থাকলেই হয়। ও জান্নাত তো কাল আসবে বলল। হ্যাঁ, বাজার টাজার তো করতে হবে নাকি? জামাই সহ তো আসবে। বেআইন আসবে না? না, আবিদ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্যই আসতে পারবে না। বিয়েতে তো থাকতে পারবে না। কি বলো? অ্যাক্সিডেন্ট কিভাবে? তা জানি না, আমাকে খুলে কিছু বলেনি। অবস্থা তেমন ভালো না, তাই বেআইন আসবে না, বুঝেছ? তুমি একবার কল করে খবর নিয়ে নিও। আচ্ছা, আমি তাহলে যাই। নাহার তোর কিছু লাগবে নিয়ে আসবো আসার সময়? না বাবা, কিছু লাগবে না। শাহাউদ্দিন বেরিয়ে গেলেন ঘর থেকে। তার পিছু পিছু কলিও বেগম গেলেন। নাহার ভাবছে, আবিদ ছেলেটা তার সাথে যা করার চেষ্টা করেছে তার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। হঠাৎ খেয়াল হলো তার বিছানার পাশে থাকা ছোট টেবিলটায় তার ফোনটা রাখা আছে। তার মানে মা হয়তো রেখে গেছে। ফোনটা নিতেই দেখলো দিহানের অনেকগুলো কল, তাও আবার কাল রাতেরই। ফোনটাও সাইলেন্ট করে রাখা। না হয় মা নিশ্চয়ই ফোন রিসিভ করতো। আচ্ছা, এখন কি আবার কল দেওয়া উচিত? আচ্ছা, ভাইয়া কি জানে আমার যে অয়নের সাথে বিয়ে হয়ে গেছে? মা বাবা হয়তো ভাবছে আমি দিহান ভাইয়া আর আমার বিয়ের সম্পর্কে কিছুই
জানি না, তাই তারা হয়তো হপিদের সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিবে। দিহান ভাই কি কষ্ট পাবে? তার কি কষ্ট পাওয়ার কথা? এসব হাবিজাবি ভাবতে ভাবতে নাহার ঘুমিয়ে পড়ে। ফোনের কর্কশ ধ্বনিতে নাহারের ঘুম ভাঙে। গভীর ঘুমটা ভেঙে যাওয়ায় বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ভ্রু কুঁচকে নিল। বিছানায় হাত রাতে লাগলো। ফোনটা না পেয়ে চোখ খুলে উঠে বসলো। বালিশের নিচ থেকে ফোনটা নিল। ততক্ষণে কলটা কেটে আবার বাজলো। কলকারী মানুষটার নাম দেখে নাহারের ঘুম উড়ে গেছে। নিজেকে ধাতস্থ করে কল কাটার আগেই ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে? ঘুমাচ্ছিলাম, তাই কলটা ধরতে পারিনি। সমস্যা নেই। দুপুরে খেয়েছো? খাইনি। কেন? এমনি ইচ্ছা করছিল না। ইচ্ছা তো তোমার আমাকে বিয়ে করারও ছিল না, কিন্তু এখন তো বিয়ের সাথে সংসারও ফ্রি দিচ্ছ আমাকে। নাহার কি বলবে বুঝলো না। হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতেছে না। আপনি খেয়েছেন? খেয়েছি, তবে মন ভরে খেতে পারিনি। কেন? তুমি নেই যে তাই। তুমি আসো, দেন নিজের হাতে খাইয়ে দিবে, তখন আমার মন পেট সব ভরবে। আমাকে বারবার অপ্রস্তুত করার চেষ্টা করছেন কেন? তুমি অপ্রস্তুত হয়েছ নাকি? আপনি আমাকে রাগাবেন না কিন্তু, বলে দিলাম। যা বাবা, বউ তো দেখি সংসার করার আগেই রেগে গেল। নাহার কিছু বলল না। সে শুধু ফোনের এপাশে থেকে মুচকি হাসলো। ডন্ট ওয়ারি, যত ইচ্ছা রাগ করো নাই। সংসার শুরু হলে আমি আর রাগ করার সুযোগই দেব না। সংসার টংসার এসব বাদ দিন তো। আপনি অতিরিক্ত বলছেন। নাহারের কথা শুনে অয়ন হেসে কুটি কুটি হলো। তার বউটা খেপেছে। বউয়ের খেপানোতে অয়নের মন খুশি হলো। হাসবেন না একদম? আচ্ছা, হাসলাম না। এবার বলো, একটা গুড নিউজ পেয়েছো? কি গুড নিউজ? ওই ছেলেটার ভালোই বন্দোবস্ত হলো। কোন ছেলেটার? কি বন্দোবস্ত? যদি আমি রাইট হই, ইটস ইয়োর বিআই। নাহারের ভ্রু কুঁচকে গেল। মাথায় হঠাৎ অনেক কিছু ভেসে উঠল। আবিদ? তাহলে কি আবিদের অ্যাক্সিডেন্ট হয়নি? সেটা করানো হয়েছে। অয়ন করেছে? আপনি আবিদের অ্যাক্সিডেন্ট করিয়েছেন? না তো। উফ, আমি কি না কি ভেবে। ওয়েট বউ, শোনো, ওই অ্যাক্সিডেন্ট হয়নি তো। ওকে পিটিয়েছি ভালো করে মশলা মাখিয়ে। মানে? আপনি আবিদকে পিটিয়েছেন? কিন্তু কেন? ইউ নো হোয়াট আই ডোন্ট লাইক, ওয়েন সামওয়ান ওয়ান্ট টু বেটাচ মাই থিং। তুমি জানো কি আমি পছন্দ করি? যখন কেউ আমার জিনিসকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে। তার মানে আপনি কি আমার সাথে ঘটা ওই ঘটনাটার কথা বলছেন? এত কিছু ভাবতে হবে না। ফরগেট ইট। কিন্তু নাও তোমার মিসেস শাশুড়ির সাথে কথা বলো। বলেই রেহানাকে ফোনটা দিয়ে দিল। নাহার আর কিছু বলার সুযোগ পেল না। রেহানা সব বাকিদের সাথে কথা বলে তারপর কল কাটে। কলি বেগমের আওয়াজ শুনে বেরিয়ে আসে ঘর থেকে। তার মা চিতই পিঠা বানাচ্ছে। সুলতানা পাশে বসেই খাচ্ছে। নাহার যেতেই কলি বেগম তাকে খেতে বসতে বলে। নাহার কলপার থেকে মুখ ধুয়ে এসে খেতে বসে। এর মধ্যে শাহাউদ্দিনও ফিরে এসে মুখ হাত ধুয়ে খেতে বসে। রাতে নাহার
বিছানা গোছগাছ করছিল ঘুমানোর জন্য। হঠাৎ তার ফোনে কল আসে। সে খুশি হয়, কারণ তার ভাবনা এই সময় অনয়নই কল করেছে। সে ফোনটা ধরে রেখে দিহান কল করেছে। মুখটা মলিন হয় নিজের ভাবনা ভুল প্রমাণিত হওয়ায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। শুনলাম এই ফ্রাইডেতে বিয়ে তোর নাকি? সত্যিই? ভাইয়া। দিহান প্রতি উত্তর করলো না। কিছুক্ষণ চুপ ছিল। নাহারের মনে হলো সে কোনো কারণে দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া। তুমি ঠিক আছো? সত্যি তো? অয়ন ছেলেটা, তাই না? হ্যাঁ। তুই খুশি তো এই বিয়েতে? আচ্ছা, রাখছি। এখন তো মনে হয় অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়, সকালে কল করব। ঠিক আছে। নাহার কল কেটে দেয়। দিহান ভাইয়া কি তাহলে বিয়ে ভেঙে দেওয়ার কথাটা জেনে গেছে? নাহার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনয়ের সাথে বিয়ে না হলেও সে কখনোই দিহান ভাইকে বিয়ে করতো না, কারণ সে দিহানকে নিজের স্বামী হিসেবে কখনোই মানতে পারবে না। এভাবেই কেটে গেল আর কয়েকটা দিন। নাহার এখন অয়নের সাথে অনেকটাই ফ্রি হতে পেরেছে। আর যাই হোক, অয়নের সাথে একটা হলেও প্রতিউত্তর করতে পারে সে, এটাই অনেক তার কাছে। কিছুক্ষণ আগেই তাকে জান্নাত, টিউলি আর সুমি মিলে সাজিয়ে দিয়ে গেছে। অবশ্য সাজটা সামান্যই। নাহার চায়নি ডজন ডজন মেকআপ করতে, তাই পার্লারে যাওয়ার সিদ্ধান্তটাও বদলে ফেলল। অয়ন নিজে পছন্দ করে লাল বেনারসি পাঠিয়েছে বিয়ের জন্য। সেটা পরেছে, সাথে গহনা, মাথায় লাল দুপাট্টা। এই যে হালকা সাজেই তাকে আজ কত সুন্দর লাগছে। তার কাছেই কি শুধু সুন্দর লাগছে নাকি অয়নের কাছেও লাগছে? ভাবতেই মুখটা লাল নীল হয়ে উঠল। তখন ঘরে কলি বেগম প্রবেশ করলো। তাদের আদরের মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করারও তো নেই। চাইলেই আরও কয়েকটা বছর উঠিয়ে দিতে পারতো নাহারকে, কিন্তু গ্রামে যে সবাই এটা ভালো চোখে দেখবে না। একদিন না একদিন ঠিকই মুখের ওপর কটু কথা শুনিয়ে দিবে। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার চোখজোড়া পানিতে টুইটুম্বুর হয়ে উঠল। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে, না হয় মেয়েটাও যে ভেঙে পড়বে। নাহারের হঠাৎ খেয়াল হলো তার মায়ের দিকে। তাকে দেখে হঠাৎ বুকটা হু হু করে উঠল। আর যে এই মা নামক মানুষটিকে দেখা হবে না, জড়িয়ে ধরা হবে না, তার থেকে লুকিয়ে থাকা হবে না, তার বকা খাওয়া হবে না। সে কিভাবে থাকবে অতদূর সবাইকে ছেড়ে? কিভাবে নিজের বাবা নামক ছায়াটা ছাড়া নিজেকে আগলে রাখবে? সেই পরিবারের সবার সাথে মানিয়ে নিতে পারবে তো? ভাবতে ভাবতে ফুপিয়ে কেঁদে উঠল নাহার। কলি বেগম মেয়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে নানান কথা বলে সান্ত্বনা দিতে লাগলো। নার এভাবে কাঁদে না মা, আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমার যে খুব কষ্ট হচ্ছে। কলি বেগমের নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু তিনি যে কেঁদে কেটে ভাসাতে পারছে না। তার যে নিজের মেয়েকে সান্ত্বনা দিতে হবে। নার কিছু হবে না, এখানে তুই একা, সবাই আছেই তো, সবাইকে তো চিনিস তুই। আর যখন মন খারাপ হবে তখন অয়নকে বলবি বাড়িতে নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর তোর বাবা তো ঢাকায় আছে, তোর বাবা গিয়ে তোর সাথে সব সময় দেখা করে আসবে। নাহার চুপচাপ মাকে
জড়িয়ে ধরে ফুপিয়ে যাচ্ছে। তখন দরজা খুলে জান্নাত আসে আর তাড়াহুড়ো করে বলে, মা, ওনারা চলে এসেছেন, চলো। কলি বেগম তড়িঘড়ি করে নাহারকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলেন জান্নাতের সাথে। কিছুক্ষণ বাদে সেখানে জুঁইসহ আরও কয়েকটি মেয়ে উপস্থিত হয়। মেয়েগুলোর মধ্যে তিনটা হলো অয়নের কাজিনস, আর আরেকটা হলো নেওয়াজ আহমেদের ছোট ভাইয়ের নিজাম আহমেদের ছেলে কিয়ানের বউ সুনিফা। নাহার সবাইকে সালাম দিল। সবাই তার সাথে পরিচিত হলো আর টুকটাক কথা বলতে লাগলো। সুনিফা, তা নাহার, অয়ন ভাইয়ার মতন এমন একটা ছেলেকে পটিয়েছো কিভাবে? মানে আমি তো ভেবেছিলাম তার গম্ভীরতা দেখে কোনো মেয়ে তাকে বিয়েই করতে চাইবে না। নাহারের কেন যেন খারাপ লাগলো এমন বলায়। সে কি অয়নকে পটিয়েছে? না, কই অয়ন নিজেই তো তাকে বিয়ে করলো। তারপর ওই দিন ভালোবাসার কথাও বলল। সে অয়নকে ভালোবাসে না, তবে সে পছন্দ করে, খুব পছন্দ করে। আর লোকটা তো মোটেও গম্ভীর নয়। হ্যাঁ, তার কাছেও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আসলে লোকটা অনেক মজার। নিহা, ভাবি কই হারিয়ে গেলে? নাহার, জি না, কিছু না। সুনিফা, বললে না তো কিভাবে পটালে? ভাবি কিছু মনে করো না, কিন্তু এর উত্তর আমার কাছে নেই, কারণ আমি কখনো ওনাকে কোনোভাবে পটানোর চেষ্টাই করিনি। সবাই হেসে ফেলল, তবে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি, কারণ তাদের ধারণা যাই হোক, অয়নকে পটানো ইজ ইম্পসিবল। সুনিফা, আচ্ছা যাও, বিশ্বাস করলাম। তাহলে এখন এটা বলো, অয়ন ভাইয়া তোমাকে কিভাবে পটিয়েছে? নিহা, ভাবি এই কেমন কথা? অয়ন ভাইয়ার কি কোনো মেয়েকে পটানোর প্রয়োজন পড়ে? তারা এমনি এমনি ভাইয়ার উপর ফিদা হয়ে যায়। জুঁই, আহা তোরা কি শুরু করেছিস বলতো? নাহারকে সামনের ঘরে নিয়ে যেতে হবে তো, চল। জুঁই নাহারকে ধরে ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে গেল। নাহারের দোপাট্টাটা একটু টেনে সে মাথা নিচু করে আছে। তার লজ্জা, সংকোচ, ভয় এসব যেন একসাথে ঘিরে ধরেছে। বসার ঘরে কয়েকজন মুরব্বি, তারা কিছু চৌধুরী পরিবারের, আবার কিছু গ্রামের। সেখানে একটা পর্দা দিয়ে দুই পাশে দুইটা সোফা দিয়েছে কনে আর বর বসার জন্য। অয়ন আগে থেকেই সেখানে বসা ছিল। জুঁই নাহারকে অন্য পাশের সোফাটায় বসায়। অয়নের পাশে থাকা তার বন্ধু বান্ধব আর ভাইয়া মিলে অল্প স্বল্প হাসাহাসি করছে, যেহেতু নাহার আর অয়নের বিয়ে হয়ে গেছে। কিন্তু সেই বিয়ে তার ব্যাপারে তাদের পরিবার ছাড়া কেউই জানে না, তাই কাজে আনা হয়েছে। তিনি আবার বিয়ে পড়াবেন। কাজী, বাবা, এই বিয়েতে রাজি থাকলে কবুল বলো। আলহামদুলিল্লাহ, কবুল। কাজী এইবার নাহারের সামনে গিয়ে চেয়ারে বসে। কাজী নেওয়াজ আহমেদ চৌধুরী ও রেহানা আহমেদ চৌধুরীর ছোট ছেলে। অয়ন আহমেদ চৌধুরী 20 লক্ষ মোহর দিয়ে আপনাকে বিয়ে করতে রাজি আছে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। নাহারও এর আগের এইবার অয়নের নামে কবুল বলেছে, তবে সেটা শুধুমাত্র ভয় আর নিজের বিরুদ্ধে ছিল। কিন্তু আজ আবারও সেই নাবের কবুল বলতে তাকে হাজারো অনুভূতি গ্রাস করছে। কবুল শব্দটা তার গলা দিয়ে বের হতে চাইছে না। কলি, নারমা, কবুল বলো। নাহার মায়ের দিকে তাকায়।
তার মায়ের চোখে যে অশ্রুরা ভিড় জমিয়েছে। নাহার ফুপিয়ে কান্না করে দিল। শাহাবুদ্দিন এসে মেয়েকে এক হাতে জড়িয়ে নিলেন। বলো মা। নাহার কবুল, কবুল, কবুল বলতেই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। মা কান্না করে না। বাবা আছি তো। শাহাবুদ্দিন মেয়ের চোখের পানি মুছে তাকে শান্ত করার চেষ্টা করলেন। অন্যদিকে বিপরীত পাশে থাকা অয়নের ইচ্ছা করছে এক্ষুনি নাহারকে ধমকে দিয়ে বলতে, এই স্টুপিড বউ, তুমি কবুল না বললেও আমাদের বিয়ে হয়ে গেছে, তাই শুধু শুধু নিজের চোখের অশ্রু ফেলে আমার হৃদয়কে বিক্ষত করছো কেন? জান্নাত এসে মাঝখানে থাকা পর্দাটা সরিয়ে দিল। টিউলি একটা সুন্দর কারুকাজ করা আয়না নিয়ে আসলো। সেটা নাহারের হাতে দিল। নাহার মাথা নিচু করে চুপচাপ বসে আছে। অন্যদিকে মিস্টার অয়ন তার মিসেসকে প্রাণ ভরে দেখছে। রনি ভাবি চোখ তুলে, দেখো না কে এসেছে। জয়। নাহার আয়নাটা সোজা করে ধরো তো। নাহার সোজা করে ধরতেই চোখাচোখি হয়ে গেল অয়নের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। নাহার নিজের চোখ সরিয়ে নিতেই সবাই হাসল। নাহার কান্না করতে করতে অয়নের কাঁধে ঘুমিয়ে পড়ে। অয়ন তাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় আস্তে করে একটা চুম্বন দেয়। নাহার নড়ে চড়ে ওঠে, আবার অয়নের বক্ষ জড়িয়ে ঘুমিয়ে পড়ে। অয়ন সেদিকে তাকিয়ে হাসে। নাহার বিদায়ের সময় অনেক কান্না করেছে। এতক্ষণ ধরে শাহাবুদ্দিন আর কলি বেগম নিজেদের সামলাতে পারলেও বিদায়ের সময় মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন। প্রায় ঘন্টাখানেক নাহার বাবা মা বোনদের ধরে কান্না করেই গেছে, ছাড়ার নাম পর্যন্ত নেই। সবাই চেষ্টা করেও সরাতে পারেনি। এতক্ষণ অয়ন নিজেকে সামলালেও তখন আর পারল না। কোলে করে নাহারকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিল। নাহার তাও কান্না করছে দেখে এক ধমক দিতেই কান্না বন্ধ করে চুপসে গেল। ঢাকায় চৌধুরী ভিলাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। নাহার তখনও ঘুমে। অয়ন কয়েকবার তাকে জাগালেও সে মরার মতোই ঘুমাচ্ছে। অয়নকে জড়িয়ে ধরে অয়ন শেষ পর্যন্ত কোলে নিয়ে নাহারকে গাড়ি থেকে বেরুলো। এদিকে বাড়ির সামান্য সদস্যরা ওদের আগেই বাড়ির ভেতর চলে গেছে। কনে আর বউকে ওয়েলকাম জানানোর জন্য নাহারকে অয়ন করে তুলে আনছে দেখে অয়নের কাজিনরা হই হই করে উঠল। আর নাহার বেচারির ঘুম ভেঙে যাওয়ায় ধড়ফড়িয়ে উঠে নিজেকে অয়নের কোলে আবিষ্কার করে পড়ে যেতে নিয়ে আবার অয়নের গলা ধরে নিজেকে জড়িয়ে নেয়। আশেপাশে তাকাতেই তার চক্ষু চড়ক হয়ে যায়। সবার সামনে নতুন বউয়ের মান সম্মান ফালুদা করে দিল তারই বর। অয়নের ঘুম ভঙ্গিতে কোনো পরিবর্তন আসলো না। সোজা এক ঘরে নিয়ে গিয়ে নাহারকে বিছানায় বসালো। নাহার বিছানায় বসে নিজেকে ধাতস্থ করে কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। তারপর অয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার সাহস তো কম না, এতগুলো মানুষের সামনে আমাকে কোলে নিয়ে নিলেন। লজ্জা শরম কি ধুয়ে ফেলেছেন নাকি? হ্যাঁ, ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলেছি। বলতে বলতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নাহার সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বিছানায় বসলো। কি মরার ঘুমটাই না গেল যে কখন এই বাড়ি পৌঁছালো, কখন অয়ন তাকে কোলে নিয়েছে, কিছুরই খবর পেল না। এবার আশপাশটা দেখতে লাগলো। ঘরটার সাধারণ একটা ঘর, একেবারে পরিপাটি। মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ থাকে না। এটা কি কোনো গেস্ট রুম? তখন ঘরে প্রবেশ করলো জয়।
নাহার যাও, ফ্রেশ হয়ে এসো, চেঞ্জ করে নাও এখনই। হুম, তো কখন? নাকি অন্য পরিকল্পনা আছে? নাহার লজ্জা পেল, সে তো এমনভাবে কিছু বলতে চায়নি। ধ্যাত, কখন কোথায় কি বলতে হবে সে সেটা ভেবে বলবে তো। আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না। এখন বলো, শাড়ি পরতে পারো? না আপু, কখনো শেখা হয়নি। থাক, সমস্যা নেই, আমি পরিয়ে দেব। তুমি যদি বলতে পারি তাহলেও আমি তোমাকে পরিয়ে দিতাম, বুঝলে? নাও, এইখানে ব্লাউজ আর পেটিকোট আছে, পরে আসো। নাহার জয়ের হাতে থাকা জিনিসগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে আস্তে আস্তে বেরোয়। তার জয়ের সামনে এসে এভাবে যেতে লজ্জা করছে, তাই আগের শাড়িটা দিয়ে শরীরটা কোনোভাবে ঢেকে রেখেছে। নাহারকে দেখে জয় এগিয়ে আসে, হাতে থাকা মেরুন রঙের বেনারসিটা মেলে ধরে আর নাহারকে দাঁড় করিয়ে সুন্দর করে পরিয়ে দেয়। নাহার চুপচাপ দেখছিল কিভাবে পড়াচ্ছে। তখন ঘরে অয়নের কিছু কাজিন মেয়েরা আসলো। তারা সবাই ফ্রেশ হয়ে এসেছে। জুই সেদিকে একবার তাকিয়ে নাহারের কুচিটা ঠিক করে দেয়। ব্যাস, হয়ে গেছে, দারুণ মানিয়েছে। নাহারকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে কিছু গহনা আর চুড়ি পরিয়ে দিল। তারপর অয়নের আরেকটা কাজিন শাহানা তাকে সাজিয়ে দেওয়ার জন্য আসলো। আপু, না সাজলে কি হয় না? না মানে এখন তো আর কোনো অনুষ্ঠান বা কিছু হবে না। শাহানা, বারে ছোট ভাবি, একটু পর তো তোমার সবচেয়ে বড় অনুষ্ঠান। নিহা, হ্যাঁ ভাবি, ফুলসজ্জা অনুষ্ঠান। বলতেই সবাই হাসতে লাগলো আর নাহার লজ্জায় লাল নীল সবুজ হতে লাগলো। সে তো ভুলেই গিয়েছিল ফুলসজ্জা নামক একটা রীতি আছে এখনো। তাকে কি অয়নের সাথে থাকতে হবে? কিভাবে থাকবে? অয়ন যেহেতু কিছু করার চেষ্টা করে, তখন কি করবে সে? ভাবতেই নাহারের চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে থাকে। তার এখন মা বাবার কাছে চলে যেতে ইচ্ছা করছে। কেন যেন টিউলিটা আসলো না। নাহার, কান্না করছো কেন? এভাবে কান্না করলে কি হয় বলো? বসো, আমি গিয়ে আঙ্কেলের কাছে একটা কল দিতে বলি অয়নকে। কথা বললে ভালো লাগবে। জুই চলে গেল। শাহানা নাহারকে সাজিয়ে দিল। তার কোমর সমান ঘন চুল দিয়ে বড় একটা খোপা করে তাতে সাদা রজনীগন্ধা ফুল গুজে দিল। ফুলের গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে গেল। নাহার আয়নার দিকে তাকালো। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না সে। কিছুক্ষণ পর জুই আসলো, এসে একটা ফোন ধরিয়ে দিল নাহারকে। বাবা মা বোন সবার সাথে কথা বলল। এবার একটু নিজেকে হালকা লাগছে। রেহানা এসে নিজের হাতে নাহারকে খাইয়ে দিল। নাহারেরও ক্ষুধা পেয়েছিল, কিন্তু সংকোচের কারণে কাউকে কিছু বলতে পারেনি। তাই চুপচাপ কিছু না বলে খেয়ে নিল। তারপর ভাবিরা মিলে তাকে ফুলসজ্জার রুম অর্থাৎ অয়নের ঘরে রেখে আসলো। নাহার জুইকে বলার চেষ্টা করছে সে এখানে থাকতে চায় না, তার কেন জানি ভয় করছে, কিন্তু আবারও সংকোচের কারণে কিছুই বলতে পারেনি। এটা তার শ্বশুর বাড়ি, যদি কথার ভুল ধরে বসে কেউ। অনেকক্ষণ হলো নাহার গোলাপ ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু অয়ন নামক কোনো মানবের ছায়া পর্যন্ত দেখা গেল না। এতে অবশ্য নাহার খুশি হয়েছে, তবে বেশিক্ষণ বসে থাকায় পায়ে ঝিম ধরে গেছে।
তাই বিছানা থেকে নেমে পড়ে। ঘরের মধ্যে ছোট ছোট ঝাড়বাতি জ্বলছে, এতে ঘরটা পুরোপুরি স্পষ্টভাবে দেখা সম্ভব হচ্ছে না। তারপরেও যা দেখা যাচ্ছে তার মধ্যে একটা বড় বুক সেলফ, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে। নাহার খেয়াল করলো বুক সেলফের একপাশে একটা কাচের দরজা। সে কৌতূহলবশত সেদিকটায় গেল। দরজাটা খুলতেই হুড়মুড়িয়ে বাহিরের ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল তার শরীর। হালকা কেঁপে উঠল সে, তবে ভালো লাগলো। এতক্ষণ এসির মধ্যে বসেও যে শান্তি পায়নি, সেটা যেন পেয়ে গেছে। কাচের দরজার পেছনে ছিল একটা মাঝারি আকারের ব্যালকনি। একপাশে ছোট প্লেটস আর মাঝখানে একটা দোলনা ঝোলানো। পায়নকে এই দোলনা লাগিয়েছে নিজের জন্য। নাহার ব্যালকনির গ্রিল ধরে বাইরে রাতের পরিবেশটা দেখতে লাগলো। অনেক অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংগুলোতে লাইট জ্বলছে, যেন অনেকগুলো জোনাকি পোকা। আকাশটা পরিষ্কার, তারারা মিটমিটি করছে, কিন্তু কোনো চাঁদের দেখা মিলল না। হঠাৎ নিজের কোমরে কোনো শীতল হাতের স্পর্শ পেয়ে নাহারের শরীর জমে গেল। ভয়ে হলো তার। এত রাতে এমন করে তাকে কে ছুঁতে পারে? কে এসেছে ঘরে? শীতল হাতটা কোমর থেকে পেটে আসতেই নাহার চিৎকার করার প্রস্তুতি নেয়। তখন তার ঘাড়ের পাশ থেকে সেই প্রথম দিনের গুরু গম্ভীর আওয়াজটা শুনে তার গলার কথা গলায় থেকে যায়। ইটস মি। আপনি কখন এসেছেন? যখন তুমি চাঁদবিহীন আকাশ দেখেও মুগ্ধ হচ্ছিলে তখন। আপনি এসেছেন, আমাকে বললেই পারতেন। এভাবে ভয় দেখানোর কোনো মানে আছে? অবশ্যই আছে, অনেক মানে আছে। যেমন আমি এতক্ষণ তোমাকে ধরেই দাঁড়িয়ে আছি, অথচ কিছুই বলছো না। এটা শোনার সাথে সাথে নাহার অয়নকে দূরে সরে পেছন ফিরে তা দাঁড়ালো। অয়নের গায়ে একটা সাদা পাঞ্জাবি হয়তোবা ফ্রেশ হয়ে পড়েছে। অয়ন তার দিকেই তাকিয়ে হাসছে। তাকে এভাবে ভয় দেখিয়ে হাসতে যত সব মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে গেল। বউ, রাগ করছো কেন? ন্যাকামো করছেন কেন? বিকজ ইউ আর মাই ওয়াইফ বলেই নাহারকে কোলে নিয়ে দোলনায় বসিয়ে দিল। আরে আরে, করছেনটা কি? ছাড়ুন, পড়ে যাব তো। পড়বে না, এভাবে বসালেন কেন? নাহার উঠতে চাইলে অয়ন তার কোমর দুই পাশ থেকে চেপে ধরে। নাহার চুপ হয়ে যায়। অয়ন হাঁটু গেড়ে নাহারের সামনে বসে তার পা সামনে নিয়ে আসে। আশ্চর্য, পা ছাড়ুন। পা ধরেছেন কেন? চুপ করে থাকো বউ, আমাকে আমার কাজ করতে দাও, ডিস্টার্ব করবে না বলেই নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করলো। তার ভেতর থেকে এক জোড়া নূপুর নিয়ে সেটা নাহারকে পরিয়ে দিতে লাগলো। এটা তোমার গিফট। ওই যে, হ্যাঁ, ফুলসজ্জার গিফট। কেমন লাগলো? ভালো। লজ্জা পেয়ে মিনমিন করে বলল নাহার। অয়ন হাসলো, তারপর দাঁড়িয়ে নাহারের কপালে একটা ছোট করে ভালোবাসার পরশ এঁকে দিল। নাহার কিছু বলল না। এবার চলো ফুলসজ্জা সেরে আসি। নাহারের চোখ বড় বড় হয়ে গেল। সে একটা শুকনো ঢোক গিলল। সে তো সব হাবিজাবি ভুলে গিয়েছিল। না, কোনোভাবেই আমি ওনাকে আমার কাছে আসতে দিব না। নাহার ধীরে ধীরে দোলনা থেকে ওঠার চেষ্টা করে। তখন অয়ন আবার তার কোমর ধরে তাকে বসিয়ে দেয়। বউ, তুমি কি বেডরুমে ফুলসজ্জা সারার কথা ভাবছো নাকি?
কী সব বলছেন? আমি কেন এসব করতে যাব? প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমিও না এত সহজে ছাড় পাবে নাকি? গতবার বিয়ে করেই ঢাকায় চলে এসেছিলাম, তাই বেঁচে গেছো। বাট এইবার তো আর তা হবে না। দেখুন, বোঝার চেষ্টা করুন। আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে আমি চিৎকার করব কিন্তু বলে দিলাম। অয়ন দোলনার হাতলে 2 হাত দিয়ে নাহারের দিকে ঝুঁকে গেল। নাহার আর একটু পিছিয়ে গিয়ে দোলনার সাথে পুরো ঠেসে বসলো। ওকে, যত ইচ্ছা চিৎকার করতে পারো, বাট রুমটা সাউন্ড প্রুফ। দ্যাটস মিন তোমার করা চিৎকার এই রুম আর আমি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তাই গলা ফাটিয়ে চিৎকার করে লাভের লাভ কিছুই হবে না। নাহার এবার আরও ভয় পেল। তার উচিত ছিল সব সংকোচ ভুলে জয়কে বলা যে সে অয়নের সাথে থাকতে চায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। বউ, এত ভীতু কেন তুমি? এই যে একেবারে ভিতুর ডিমের মতো লাগছে তোমাকে। নাহার কি বলবে বুঝতে পারল না। অয়ন তার দিকেই তাকিয়ে আছে, তাই সে নিজের দিকে তাকিয়ে বসে আছে। না সরতে পারছে, না সরাতে পারছে। অয়ন নাহারের ভয় বুঝতে পারল। বউকে আর ভয় দেখানোর ইচ্ছা হলো না তার, তাই সে চুপচাপ সরে গিয়ে নাহারের পাশে দোলনায় বসলো। অয়নকে সরতে দেখে নাহারের মনের কিছুটা ভয় দূর হলো। তখন রুম থেকে টিং টিং করে কারো ফোন বাজার আওয়াজ শোনা গেল। একবার বেজে বন্ধ হয়ে আবার বেজে উঠল। নাহার দেখল অয়ন তখন যায়নি ফোন নিয়ে আসার জন্য। আপনার ফোন বাজছে, বাজতে দাও। কোনো দরকারি কলও তো হতে পারে, গিয়ে রিসিভ করুন। অয়ন উঠল, রুমে গিয়ে ফোনটা নিয়ে নাম্বারটায় ট্রাই ব্যাক করলো। নাহার ততক্ষণে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। রাত অনেক হয়েছে, এই সময় অয়নকে কে কল করবে সেটাই তো বুঝতে পারছে না। তাও আবার তার ওই বিয়ের রাতে। হ্যাঁ, অবশ্য ভালোই হয়েছে কল এসেছে, না হলে সে ভয়ে হয়তো জ্ঞানই হারাতো। অয়নকে মূলত তার বিজনেস পার্টনারের অ্যাসিস্ট্যান্ট ছায়া কল করেছিল। তবে সে জানতো না আজ অয়নের বিয়ে ছিল। বিয়েটা ছোট করে হওয়ায় তেমন কাউকে দাওয়াত দেওয়া হয়নি। পরবর্তীতে বড় করে রিসেপশন অনুষ্ঠান করলে তখন তাদের ইনভাইট করবে বলে সিদ্ধান্ত করেছে সবাই। হ্যাঁ, মিপ্তা বলো। এই মিপ্তা শব্দটা শুনে নাহারের বুকটা ধুপ করে উঠল। এত রাতে একটা মেয়ে তার ওই স্বামীকে কল করেছে। তাহলে কি এই মেয়েটার কারণেই অয়নের নাম্বারটা বিজি বলতো? নাহারের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অয়ন তো সেদিন বলেছিল যে সে তাকে ভালোবেসে। সেটা কি সত্যি না মিথ্যে? স্যার, একটা ব্যাড নিউজ আছে। হোয়াট হ্যাপেন্ড? স্যার, রাজীব স্যার মারা গিয়েছেন। হোয়াট? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার, রাত 10টায় হঠাৎ ওনার বুকে ব্যথা শুরু হয়। দেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এখন কোথায়? এখন তো হসপিটালে আছেন, বাট কিছুক্ষণ বাদেই ওনাদের বাড়ি নিয়ে যাওয়া হবে। স্যার, অ্যাকচুয়ালি আমি দীপ্ত কল করেছিলাম, কিন্তু তার ফোন বন্ধ বলছিল, তাই আপনাকে কল করেছি। আশা করি ডিস্টার্ব ফিল করেননি। নো, ইটস ওকে। এটা জানাটা ইম্পর্টেন্ট ছিল। অয়ন কথা শেষ করে ফোনটা রেখে দেয়। তার একেবারে কাছের একজন লোক ছিল মিস্টার রাজীব।
বয়স 50-এর ঊর্ধ্বে হলেও লোকটা ভীষণ মিশুক ছিলেন। অয়ন পেছন ফিরে দেখে তার বউটা ঘুমিয়ে পড়েছে। অয়ন আনমনেই হাসল। যাক, এখন থেকে বিছানার ডান পাশের জায়গাটায় সে তার মিসেসকে দেখতে পাবে। সে লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। পাশে থাকা নাহারকে জড়িয়ে নেয় নিজের সাথে। নাহার কিছুটা নড়েচড়ে আবারও ঘুমিয়ে পড়ে। অয়ন খেয়াল করে নাহারের চোখের আশপাশটা ভেজা। তার ভ্রু কুঁচকে যায় এটা দেখে। অয়ন ঠোঁট কামড়ে হাসে। থাক, ভুলটা না হয় পরে ভেঙে দিবে, এখন ঘুমাক। নিজের বাহুডোরে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জানালা দিয়ে আসা সূর্যের তির্যক রশ্মি নাহারের মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে নিল সে। তার স্বাদের ঘুমটা নিমিষেই শেষ হয়ে গেল। উঠে বসে জানালার দিকে তাকালো। ইচ্ছা করলো এই পাশে জানালা যে লোকটা বানিয়েছে তাকে কয়েকটা আছাড় মারতে। হঠাৎ তার মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। সে তো এখন তার শ্বশুর বাড়িতে, আর এই রুমটাও তো তার না। সে পাশ ফিরে তাকালো, দেখলো পাশে কেউ নেই। রাতে অয়ন ঘুমিয়েছিল। নাহার বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজছে। এত সকাল সকাল অয়ন গেল কোথায়? নাহার সাজেক থেকে একটা হালকা জাম রঙের একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শাড়িটা নিয়ে বারান্দায় মেলে দিল। ঘরে এসে বিছানাটা ঠিক করলো। তখনও অয়নের কোনো চিহ্ন দেখল না। মনটা খারাপ হয়ে গেল। রাতেও ঘুমিয়েছে নাকি জানে না। আবার সকালেও কোনো খোঁজ নেই। দরজায় ঠক ঠক করার আওয়াজ শুনে তার ধ্যান ভাঙল। সে দরজাটা খুলল, দেখলো তানিশা এসেছে। নতুন মনি, উঠে পড়েছ? নাহারের মনটা ভালোই হয়ে গেল নিমিষেই। আদরে আদরে চেহারাটা দেখে সে হাঁটু গেড়ে বসলো। উঠেছি তো, দেখো একেবারে ফ্রেশ হয়ে বসে আছি। ও, একা একা বসে আছো? একা একা তো। চাচ্চু কোথায়? জানি না তো। নাহার তানিশাকে নিয়ে ঘরে চলে আসলো। বারান্দায় গিয়ে দোলনাতে বসে এটা সেটা নিয়ে কথা বলতে লাগলো। অন্তত মন খারাপ ভোলার জন্য হলেও এটা যথেষ্ট। কিছুক্ষণ বাদে জুই এসে নাহারকে নাস্তা দিয়ে গেল। সবার মাঝে খেতে যদি অস্বস্তি বোধ করে, তাই নাহারের ইচ্ছে করেছিল জুইকে অয়নের কথা জিজ্ঞেস করার, কিন্তু সংকোচের কারণে তাও করতে পারেনি। আর জুই আপু বা কেমন, তার তো উচিত ছিল নাহারকে জানানো। তবে সব রাগ গিয়ে পড়ল অয়নের উপর। এমনিতেই রাতে কোন বেডির সাথে কথা বলার জন্য রেগেছিল, এখন রাগটা আরও দ্বিগুণ হয়ে গেল। নাস্তা কোনো রকম খেয়ে নিল। তারপর অয়নের কিছু কাজিন ছেলেমেয়েরা আসলো। তারা বিভিন্ন কথা বলতে লাগলো। তাদের কথা শুনে বোঝা গেল অয়ন তার বাবা চাচারা কোথাও গিয়েছে, তাও আবার কারো মৃত্যুতে। নাহার আর অয়নের রিসেপশন কালকে হবে, তাই আজকে কোনো ধরনের অনুষ্ঠান নেই। নাহারের বাড়ির সবাই এই বাড়িতে আসবে, আর চৌধুরী বাড়ির অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে। সকাল গড়িয়ে বিকেল হলো, কিন্তু অয়নকে দেখতে পেল না নাহার। অয়নের বাবা চাচারা চলে এসেছে সকালেই, কিন্তু তার কোনো খোঁজ নেই। নাহারের প্রচণ্ড খারাপ লাগছে কেন জানি। বিকেলের দিকে জুই আপু তাকে নিয়ে ছাদে এসেছে। অনেক গল্প করেছে, চা খেয়েছে। জুই আপু আর নয়ন ভাইয়ার লাভ ম্যারেজ কিভাবে হয়েছে তারও গল্প বলেছে নাহারকে। মাগরিবের আজান শুনে নাহার আর জুই ছাদ থেকে নেমে আসে। নাহার ঘরে গিয়ে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর অয়নের বুক সেলফ থেকে
খুঁজে খুঁজে হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ বইটা নিয়ে পড়তে লাগলো। প্রায় 1 ঘন্টা ধরে বইটা পড়ে নাহারের মন খারাপটা দ্বিগুণ হয়ে উঠল। এমনিতেই ভালো লাগছিল না, তার উপর এই গল্পটা পড়ে যেন সব কিছু বিষাক্ত লাগতে শুরু করলো। তখনই রুমে ঢুকলো অয়ন, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নাহারের এতক্ষণের রাগ নিমিষেই গায়েব হয়ে গেল। ভেবেছিল রাগ দেখাবে, কিন্তু এই ক্লান্ত মানুষের সাথে রাগ দেখানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। রুমে এসে নাহারের দিকে তাকিয়ে মুচকি হাসে। হয়তোবা নাহারের রাগ ভাঙানোর জন্য এই হাসিটাই যথেষ্ট ছিল। মিসেস বউ, এইভাবে তাকিয়ে আছো কেন? নাহার ভেবাচাকা খেয়ে গেল। ধ্যাত, সেও না। না কই। বলতে বলতে বিছানা থেকে নেমে বইটা বুক সেলফে গুছিয়ে রাখলো। অয়নকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে। দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন। আচ্ছা, যাচ্ছি। তবে কোথাও যাবে না, এখানেই থাকবে? কেন? আমি কি কোথাও যাচ্ছিলাম? না তো। বলেই টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নাহার সেদিকে তাকিয়ে বারান্দায় চলে গেল। কিছুক্ষণ বাদে নিজের শরীরে ঠান্ডা বোধ হওয়ার সাথে কেঁপে উঠল। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।